স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH Soyatin, আসল প্রোটিন। Good evening, everybody. First of all, I would like to convey my best wishes on behalf of West Bengal State Government to BSF DG and his team. Because today is very meaningful day and occasion. After long time, BSF as well as the Government of India approach state government to hand over the adequate land to complete the fencing in Indo-Bangladesh border. But earlier state government did not respond. They denied. Due to their non-cooperation, our safety and security of our great nation as well as our beloved state are facing very dangerous situation. Finally, change happened and a true patriotic government started their journey. Within 2 weeks, our bureaucrats, especially the land department under the guidance of Honorable Home Secretary and Chief Secretary, they are now a portion of land. Now we are ready to hand over 27 kilometer fencing land along with few border outpost lands and BSF infrastructure development land. আমরা আজকে মিলিত হয়েছি আমাদের যে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার, যা আমাদের দেশের জন্য এবং রাজ্যের জন্য সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই রাজ্যে এবং দেশে নানা জায়গায় যে ধরনের দেশবিরোধী কাজ, আইন শৃঙ্খলা জনিত অপরাধ, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, বলপূর্বক ধর্ম পরিবর্তন এবং বিশেষ করে আমাদের নারী নিরাপত্তা, শিশু কন্যাদের নিরাপত্তার প্রশ্নে যে ধরনের অসামাজিক কাজকর্ম আমরা বৃদ্ধি লক্ষ্য করেছি এবং তার সঙ্গে যুক্ত যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে এবং এই রাজ্যে ধরা পড়েছে, তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার, বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে, অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিং এর জন্য আমাদের সীমান্তে যে কাঁটা তার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফ কে জমি দিতে পারত, কিন্তু রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের
এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2016 রাজনাথ সিংজি পার্সোনাল ডিও লিখেছিলেন, দিলেন চিফ মিনিস্টারকে। পরে আমাদের পূর্বাঞ্চলের যে কোঅর্ডিনেশন মিটিং এই নবান্নতে হয়েছিল, যেখানে কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি নিজে উপস্থিত থেকে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অনুরোধ করেছিলেন। গোবিন্দ মোহনজি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, তিনি গত 1.5 বছরে শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন, নিটফল শূন্য। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা, তারা আগামী কিছুদিনের মধ্যেই যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব, আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। একটু পরেই আধিকারিক স্তরে মাননীয় ডিজি বিএসএফ, যিনি ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের একজন অফিসার, তিনি জঙ্গলমহলেও কাজ করেছেন 2008-9, আমি ওনাকে পার্সোনালি চিনি। তিনি পশ্চিমবঙ্গকে অত্যন্ত ভালোবাসেন। তাকে আধিকারিকরা জমি হ্যান্ডওভার করবেন। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার দেশপ্রেমিক রাষ্ট্রবাদী জনগণ এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমি এবং অন্যান্য আধিকারিকরা, অন্যান্য বিএসএফ এর অফিসিয়ালরা, আমরা এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই হ্যান্ডওভারের সাক্ষী হিসেবে থাকব। আমি এর সাথে দুটো বিষয় আপনাদের উল্লেখ করব জনগণের জ্ঞাতার্থে। স্ট্যান্ডিং আমাদের যে প্রসিডিওর ছিল, তাতে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কোঅর্ডিনেশন মিটিং প্রতিনিয়ত করার বিষয় ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। নতুন সরকার 9/5/2026 দায়িত্ব নেওয়ার পরে আমরা দার্জিলিংয়ে এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি 19/5-এ দার্জিলিং এবং শিলিগুড়িতে। আমরা 18/5-এ করেছি জলপাইগুড়িতে। আমরা 18/5-এ করেছি কোচবিহারে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে 18/5-এ। 19/5-এ হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে। 18/5-এ হয়েছে মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে 18/5-এ, এবং নদিয়ার আপনার কৃষ্ণনগর পিডি 18/5, রানাঘাট পিডি পুলিশ ডিস্ট্রিক্ট 18/5, নর্থ 24 পরগনাতেও 18 তারিখ হয়েছে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে, 19/5-এ হয়েছে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে, আর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে সাউথ 24 পরগনাতে 14/5-এ হয়েছে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। আমি আরেকটা ঘোষণা করে মূল কর্মসূচিতে চলে যাব। সেটা হলো আমাদের
ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। Dhanyavad, sir. Sir, I'll now request DG BSF to please say a few words. थैंक यू माननीय मुख्यमंत्री महाशय, রেসপেক্টেড চিফ সেক্রেটারি স্যার, সব থেকে আগে আমি বিএসএফ পরিবার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই স্যার। এটা অনেক দীর্ঘদিন ধরে আমরা চেয়েছিলাম যে আমাদের ফেন্সিং জন্যে বা ইনফ্রাস্ট্রাকচার জন্যে বা একটা সিনার্জি আমাদের বিএসএফ যারা বর্ডার গার্ডিং ফোর্স আমরা কাজ করি স্যার স্টেট গভর্নমেন্ট সঙ্গে হবে। এইটা স্যার গত কিছুদিন ধরে এবং আজকে যে ল্যান্ড হস্তান্তরণ হচ্ছে আমরা একটা আমূলচূল, আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো। এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্টগুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া, যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্যে যে পরিকল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। এটা নিয়ে স্যার আমাদের যে সুরক্ষাটা স্যার ইন্ডো বাংলাদেশ বর্ডারটা আর একটু সুদৃঢ় হবে এবং ন্যাশনাল সিকিউরিটি পক্ষ থেকে এটা খুবই একটা জরুরি ছিল স্যার। ইতিমধ্যে গত 10 দিন ধরে স্যার আমাদের অনেক ডিস্ট্রিক্ট লেভেলে বা অফিসাররাও এসেছেন, বিএসএফ এর প্রাঙ্গণে এসেছেন স্যার। ওনারা ঘুরে গিয়ে দেখেছেন কি কী আমাদের ইস্যুগুলো আছে। আমাদের একটা নির্দিষ্ট কোঅর্ডিনেশন মেকানিজম থাকে স্যার প্রত্যেক রাজ্যে যেখানে আমাদের বর্ডারগুলো আছে, সেটা আমরা অলরেডি শেয়ার করেছি স্যার। যে কিছু তালিকাতে যে স্মাগলারদের তালিকা হয় বা যারা স্মাগলিং মধ্যে যুক্ত থাকেন, এই সমস্ত তালিকাগুলো আমরা এইগুলো পারসিউ করে যারা এইগুলো কার্যকলাপ সঙ্গে জড়িত ওদেরকে স্যার যে আছে আমরা ধরবো এবং ওদেরকে যে আছে স্টেট প্রশাসনের সঙ্গে আমরা লিস্ট এটা করবো স্যার। আমাদের পুরোটাই বিশ্বাস যে আমাদের বিএসএফ এর ইনফ্রাস্ট্রাকচারটা একবার হয়ে যাওয়ার পরে যে আমাদের বর্ডার সুরক্ষা আর অধিক মজবুত হবে স্যার, এবং এটা লাভটা স্টেটও পাবে এবং ভারতবর্ষের যে আন্তরিক সুরক্ষা বা ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে এটা দীর্ঘদিন ধরে যে আছে এটা জিনিসটাও পূর্ণ হবে স্যার। থ্যাংক ইউ ওয়ান্স अगेन স্যার, থ্যাংক ইউ সো মাচ।
স্যার আপনার অনুমতি নিয়ে আমরা এবার মূল অনুষ্ঠানে চলে যাই স্যার। Sir, we will request Chief Secretary sir and DG BSF sir to please come forward and hand over of deeds relating to 43 acres of purchased land in 5 districts. Thank you, sir. I will now request Home Secretary and the ADG BSF to kindly come forward for handing over of sanction order for transfer of 31.9 acres of government vested land in 9 cases to BSF. So I'll request Home Secretary ma'am to please give the vote of thanks and close the program. So with your permission, we are at the end of a ceremony and a program which carries a lot of meaning and significance for the state government, as I'm sure it does for the Border Security Force. I would like to thank the Honorable CM for sparing time from his very, very busy schedule. Sir has just come back from North Bengal from a very long meeting to graciously preside over this momentous occasion, which is so important for all of us. I would also like to thank the team from the Border Security Force, led by the DG, who is an officer, an IPS officer of our own cadre, West Bengal, to be here with us today. I would also take this moment to thank the Chief Secretary sir and Advisor sir for their constant guidance, and my colleagues, my senior colleagues from the LNLR department, the DGP and his team for the extreme hard work which has made possible this ceremony and this handing over today. Also, the respected members of the media, we are very happy that you could join us on this particular occasion. We are committed to continue this momentum which we have gathered to fulfill the very strong resolve of the state government and work in close coordination with BSF and with all the other stakeholders to ensure the protection of a very sensitive Indo-Bangladesh border, which is in the interest not only of our own state but of national importance. With the permission of the Honorable Chief Minister, sir, we conclude the program, sir. Thank you, everyone. Namaskar. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফ এর সঙ্গে বৈঠক করলেন। তিনি জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করলেন এবং স্পষ্ট জানালেন যে বিএসএফ কে যে জমি দেওয়া হবে তার বহু আগেই প্রয়োজন ছিল, কিন্তু সেই কাজ এর আগের সরকার করেনি। এই সরকার এসে সেই কাজ করলেন এবং তারই সঙ্গে সঙ্গে তিনি জানালেন যারা অনুপ্রবেশকারী তাদেরকে ডিটেন করে তারপর ডিপোর্ট করা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, চিফ সেক্রেটারি এবং বিএসএফ এর ডিজি তারা রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন এবং জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গে এবং কোচবিহারেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কাঁটাতার বসানোর জন্য যা যা প্রয়োজন সেই দিকেও নজর থাকছে। আমি আসবো আলোচনায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় একদিকে জানালেন কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী এ রাজ্যে থাকবে না, তারা এ রাজ্য থেকে এ দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হবে, বাংলাদেশে পাঠানো হবে। আর অন্যদিকে বহু প্রতীক্ষিত এই কাজ, যে কাজটা প্রয়োজন ছিল জমি হস্তান্তরের, সেই কাজ শুরু হলো। মুখ্যমন্ত্রী আজকে প্রায় 27 কিলোমিটার জমি বিএসএফকে হস্তান্তর করলেন। তিনি জানালেন আজ থেকে সেখানে যা কাজ হওয়ার প্রয়োজন, যা প্রক্রিয়া হওয়ার প্রয়োজন, সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। বিগ ব্রেকিং, কিশলয়ের অগ্নিবাণে বিএসএফকে জমি দিতে যে অনীহা ছিল তৃণমূলে, সেই অনীহা কাটিয়ে এই শুভেন্দু অধিকারী সরকার জমি হস্তান্তর করলেন।
আমার সঙ্গে এই মুহূর্তে সন্ময় ব্যানার্জি ইউটিউবার এবং বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে। আমার সঙ্গে কর্নেল কুণাল ভট্টাচার্য রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা, এবং আমার সঙ্গে যারা থাকবেন তাদের সঙ্গে একটু পরেই পরিচয় করাবো। আমি আগে গেস্ট যারা রয়েছেন স্টুডিওতে তাদেরকে দিয়ে শুরু করছি। কর্নেল কুণাল ভট্টাচার্য, আমার প্রশ্ন হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা 15 বছরে করতে পারেননি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে 10-12 দিনের মাথায় সেটা করলেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করলেন। এই জমি হস্তান্তর না করার ফলে গোটা রাজ্যে অনুপ্রবেশকারী ছেয়ে গিয়েছিল। এবার সেই প্রক্রিয়া শুরু হলো। স্যার, আপনার প্রথম রিয়াকশন। আমাদের বাংলাদেশের সঙ্গে বর্ডার প্রায় 2200 কিলোমিটার 2200, আর 600 কিলোমিটারে ফেন্সিং হয়নি। নর্থ বেঙ্গলে ম্যাক্সিমাম জায়গায়, কুচবিহার, দিনাজপুর ইত্যাদি জায়গায় হয়েছে, কিন্তু সাউথ বেঙ্গলে মানে ফারাক্কার নিচে এটা হয়নি। 600 কিলোমিটার বাকি আছে। এখন সরকারের ইচ্ছা যদি না থাকে তাহলে কিছু করার নেই। মানে মেন জিনিসটা হচ্ছে সরকারের ইচ্ছে, পূর্বতন মানে মমতা ব্যানার্জির ইচ্ছে ছিল না যে কাঁটাতারের বেড়া লাগানো হোক। মানে তিনি চাইছিলেন যে এখান দিয়ে অনুপ্রবেশকারী আসুক, যাক, বা গরু পাচার হোক ইত্যাদি ইত্যাদি। এখন সেই পলিটিক্যাল উইলটা যদি না থাকে তাহলে কেউ কিছু কাজ করতে পারে না। এখন স্যার, আমি একটা কোশ্চেন করি আপনাকে। পলিটিক্যাল উইল থাকা না থাকার কারণ পিছনে তো কোনো কারণ হবে স্যার। পলিটিক্যাল উইল নেই যে দেশের জমি, দেশের ল্যান্ড সুরক্ষিত থাকুক, এটা কি করে হতে পারে? তাহলে তো সেই পার্টিটাই অ্যান্টি ন্যাশনাল, সেই মানুষগুলোই অ্যান্টি ন্যাশনাল। তুমি ঠিকই বলেছো, এটা অ্যান্টি ন্যাশনাল, এবং এটা ন্যাশনাল সিকিউরিটির পক্ষে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস যে ফেন্সিং দেওয়া হোক। আমাদের পশ্চিম ভারতে মানে ওয়েস্ট পাকিস্তানের সঙ্গে রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর, কাশ্মীরের কিছু মাউন্টেন ছাড়া সব জায়গায় ফেন্সিং করা আছে, এবং সেখান থেকে অনুপ্রবেশকারীদের ঢোকা একদম বন্ধ, এবং নানা রকম ডিজাইনের কাঁটাতার দেওয়া হয়, ডাবল ফেন্সিং, কনসার্টিনা কয়েল ইত্যাদি, কংক্রিটের বার, ইলেকট্রিকিউশন ইত্যাদি করা হয়। এখন সেই জিনিসটা আমি চাইছি বা সরকার চাইছে যে অনুপ্রবেশকারী আসুক, কাঁটাতারের বেড়া হলে গরু পাচার হবে না, ইল্লিগাল লোকেরা আসতে পারবে না, মানে কালোবাজারি বা চুরি চামারি এরা করতে পারবে না। এখন তার ফলে আমি ফেন্সিং চাইছি না। এখন মানে এটা তুমি ঠিকই বলেছো যে এটা একটা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। যদিও ভারতবর্ষের আইন বলছে যে ডিফেন্সের জন্য যে কোনো ল্যান্ড সরকার নিয়ে নিতে পারে, কিন্তু তার সঙ্গে কি হবে, আমাদের একটা স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ঝগড়া শুরু হবে। সেই জিনিসটা হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছিলেন না। যেটা আমরা জানি যে এই শিলিগুড়ি করিডোরে জমি দেওয়া হচ্ছিল না, বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওখানে এখন একটা ডিফেন্স। স্যার, আমি এখানে আসছি। আমার সঙ্গে সন্ময়দা যেমন রয়েছেন, হিরণময় মহারাজ রয়েছেন, যিনি উত্তরবঙ্গে হিন্দু ধর্মের বহুল প্রচার কাজ করেছেন, এবং আমার সঙ্গে ডক্টর সুকান্ত ঘোষ, অধ্যাপক, উত্তরবঙ্গ থেকে রয়েছেন। আমি প্রথমে সন্ময়দার কাছে যাই। সন্ময়দা, আমার কথা হচ্ছে, স্যার যেটা বলছিলেন, আমরা 15 বছর ধরে এমন একটা সরকারের অধীনে ছিলাম যে সরকারটা চাইতোই না যে ভারতের মাটি সুরক্ষিত থাকুক। মানে একটা ভারতের অঙ্গরাজ্যের একটা সরকার চালাচ্ছিল, যে সরকারটা আসলে ভারতের ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করে। মানে আমি এই মুহূর্তে ভাবলেও ভয় লাগছে। আসলে আমি একটা কথা এই প্রসঙ্গে বলি। আমার এই যখন বাংলাদেশে সাম্প্রতিককালে পালাবদল হয়েছিল, তারপর যখন মোহাম্মদ ইউনূসের সরকার এসে জাসিমউদ্দিন রহমানিকে জামিন দিয়ে মানে মুক্ত করে দিয়েছিলেন, তখন হসপিটালের বেড থেকে জাসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার হেড, তিনি একটা কথা বলেছিলেন যে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি ইনভাইট করছি, আসুন গ্রেটার বেঙ্গল গড়ে তুলি, পূর্ব বাংলাদেশ, পশ্চিম বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার। এইটাকে একটা অ্যাজ এ সিটিজেন অফ বেঙ্গল যে কোনো মানুষ, আমি বলছি যে পলিটিক্যাল পার্টি হোক, যে ধর্মাবলম্বী মানুষ হন, তার তো উচিত ছিল সেটাকে প্রতিবাদ করা। তিনি না করতে পারতেন, তার পার্টিকে দিয়ে প্রতিবাদ করতে পারতেন, করেননি। জসিমউদ্দিন রহমানির বার্তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের
সুর কিন্তু মিলে গেছে, এটা একটু ভালো করে খেয়াল করে দেখো। এটার প্রতিবাদও করেননি, নিন্দা করেননি। প্রতিবাদ করেনি। চিন্ময় প্রভু যখন ওইভাবে অত্যাচারিত হয়েছেন বাংলাদেশে, আমরা তো এক্সপেক্ট করেছিলাম এই পশ্চিমবঙ্গ থেকে একটা অন্তত নবান্ন থেকে একটা ধ্বনি আসবে, যেখানে দাঁড়িয়ে অন্তত বলবেন যে যা হচ্ছে সেটা কাঙ্ক্ষিত নয় বাংলাদেশের মাটিতে। চাননি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম অফ পলিটিক্সটাই কিন্তু সমস্ত আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের লোকজনকে নিয়ে বিচরণ করার ক্ষেত্রে। আমি দুটো ছোট্ট কথা এই প্রসঙ্গে আমার খালি মনে হচ্ছিল, বহরমপুর জেলে যখন খাগড়াগড় বিস্ফোরণের মূল চক্রী প্রেসিডেন্সি জেলে ছিলেন, তিনি একটা শিফট চেয়েছিলেন। কোথায়? যে আমি একটু বহরমপুর জেলে যেতে পারি, তাহলে বাংলাদেশ থেকে যারা আমার আত্মীয় স্বজন আছে তারা এলে আমি অন্তত মোলাকাত করতে পারি, দেখা সাক্ষাৎ করতে পারি। পরবর্তীকালে দেখা গেল যে অসমের এসটিএফ এসে ধরিয়ে দিল যে এই লোকটি সমস্ত টেররিস্ট গ্রুপগুলোকে ওই 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 বহরমপুরে জেলে বসে বসে ট্রেনিং দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে তখন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেখো প্রেসিডেন্সি জেলে সাম্প্রতিককালে কতগুলো 24টা মোবাইল ফোন ধরা পড়লো, বহরমপুর জেলে ধরা পড়লো। আমি বলছি আন্ডার ওয়ার্ল্ডের বিষয়টাকে পূর্বতন সরকার কমপ্লিটলি ইগনোর করেছে না, স্পন্সর করেছে। আমি বলছি কোনোদিন দেখেছো আল কায়দা, আইএস জঙ্গি, জামাত এরা পশ্চিমবঙ্গের মাটি থেকে রাজ্য সরকারের রাজ্য পুলিশ গ্রেফতার করেছে? না। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সকালবেলা নর্থ বেঙ্গলে মিটিং করছেন, আজকে এসে বিএসএফ কে 27 কিলোমিটারের জমি হস্তান্তর করছেন। পারতেন না আগের সরকার? নন্দিনী চক্রবর্তী পূর্বতন চিফ সেক্রেটারি, তাকে কোঅর্ডিনেশনের দায়িত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনি এনশিওর করবেন কেন্দ্রীয় সরকারের কাছে, বিএসএফ এর কাছে জমি যাতে সঠিকভাবে হস্তান্তরিত হয়। কতদিন সরকারের বয়স হলো? 11 তারিখ নবান্নে কাজ শুরু করছেন, আজকে কত তারিখ? 20 দিন। মাত্র 10-11 দিনের মধ্যে যদি একটা সরকার 27 কিলোমিটার জমি হস্তান্তর করতে পারে, দেয়ার ইজ আ উইল, there is a will, there is an intention, যেটা ছিল না আগের সরকারে, উল্টে ছিল, যাতে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, হবে সব একাকার। বাংলাদেশে টেররিস্টরা আসবে, জামাতরা আসবে, আইএস জঙ্গিরা আসবে, আমরা অবাধ বিচরণের একটা ক্ষেত্র প্রস্তুত করে রাখবো। স্যার বলছিলেন যেটা আমি এটা বলে শেষ করবো, সার্ভাইভালের বিষয়টা তো আমার আপনার প্রাণের বিষয়। মানে আমার পাশের ঘরে জামাত বসে আছে কিনা আমি জানতে পারছি না, সেরকম একটা অবস্থা গত 15 বছরে পশ্চিমবঙ্গে হয়েছে। আমি বলছি মানে সঠিকভাবে স্যার বলছিলেন, রাইটলি পয়েন্ট আউট করছিলেন। আচ্ছা, পশ্চিম রণাঙ্গনে রাজস্থান বলুন, পাঞ্জাব বলুন, সমস্ত সীমান্তে, সেখানে যদি সীমান্ত সুরক্ষিত থাকতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের 2217 কিলোমিটারের মধ্যে 554 কিলোমিটার জমি আমি কেন দেব না? কি কারণে দেব না? এর জন্য কিন্তু শাস্তি পাওয়া উচিত, যা ক্ষতি পশ্চিমবঙ্গের হয়ে গেছে। এর জন্য নির্দিষ্ট ডিটারমিন করতে হবে কারা কারা এই অপরাধ পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠিত করে গত 15 বছর ধরে শেষ করে দিয়ে গেছেন পশ্চিমবঙ্গকে, তার ডিটারমিনেশন করে তাদের জেলের ভেতরে ভরতে হবে। ঠিক। শর্মাদ, আমি আসছি। হিরণময় মহারাজ আমার সঙ্গে রয়েছেন, হিন্দু সাধু। তিনি উত্তরবঙ্গে বহুল প্রচার কাজ করেছেন, বহু জায়গায় গিয়েছেন, উত্তরবঙ্গে গিয়ে গিয়ে হিন্দুদের সুরক্ষার কাজ করেছেন, এমনকি নিজে অ্যাট্রাক্ট হয়েছেন। এবং অজয় রায় আমার সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক দিনহাটার। আমি আসছি অজয়বাবু আপনার কাছে ছোট্ট একটা হিরণময় মহারাজের প্রতিক্রিয়া নেওয়ার পর। হিরণময় মহারাজ, আজকে উত্তরবঙ্গের জমি হস্তান্তর শুরু হয়ে গিয়েছে, এবার হিন্দুরা হয়তো সুরক্ষিত থাকবে, কারণ ওপার থেকে আর অনুপ্রবেশ হবে না। হিরণময় মহারাজ, 30 সেকেন্ডস। দেখুন, যেখানে অনুপ্রবেশকারীরা এতদিন ধরে তারা অবাধে কাঁটাতারের বেড়া পার হয়ে আসতেন, আর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া অবাধে তাদেরকে জায়গা দিতেন, তার ব্যবস্থাপনায় আধার কার্ড হতো, তার ব্যবস্থাপনায় এখানকার নাম ঠিকানা, যেখানে আব্দুল গহবর এখানে তিনি হয়ে যেতেন রতন সাহা, প্রকাশ মাইতি। এমন আমি হাজারো উদাহরণ আমি নিজে দেখেছি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, আমি প্রচার করেছি। তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যা করতে চেয়েছিলেন তা এখন বাংলাদেশের জামাত দলের কিছু কিছু বক্তাদের বা যারা আমাদের এই সম্পূর্ণ ভারত বিরোধী কার্যাবলীর সঙ্গে যারা যুক্ত, তাদের কথাবার্তায় মাঝে মধ্যে বোঝা যায় যে আমাদের পশ্চিমবঙ্গটাকে কি করতে চাইছিলেন। তো আসলে লোভে এমনই একটা সাংঘাতিক পরিস্থিতির জায়গা দাঁড় করিয়েছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে
অসুরক্ষিত হয়ে গিয়েছিল। পাকিস্তান বানিয়ে দিতেন। কি বড় লোভ, মানে লোভ পাকিস্তান। কোথায় নিয়ে যেতে পারে, যেখানে একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ করে বলেছেন এই রাজ্যটাকে এই দেশটাকে সুরক্ষিত রাখার কথা, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছি, তিনি এই গোটা রাজ্যটাকে গোল্লায় পাঠাচ্ছিলেন অনুপ্রবেশ ঘটিয়ে। আমি আবার আসছি হিরণময় মহারাজ, আমি অজয় রায়ের কাছে যাওয়ার আগে একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। অনুপ্রবেশকারীদের গ্রেফতার করার সম্পূর্ণ অনুমতি, সম্পূর্ণ ছাড়, গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ এবং অনুপ্রবেশকারীদের খুঁজে বের করবে রাজ্য, খুঁজে বের করে করে গ্রেফতার করা হবে, তারপর ডিপোর্ট করা হবে, যেমন আসামে হয়, যেমন অসমে হয়, পশ্চিমবঙ্গে হবে। এতদিন হয়নি, এখান থেকে কেউ ডিপোর্ট হয়েছে এর আগে? রাজ্য পুলিশ একজন অনুপ্রবেশকারীকেও গ্রেফতার করেছে। অজয় রায় বিজেপি বিধায়ক দিনহাটার আমার সঙ্গে রয়েছেন। কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয় প্রশ্ন করছি আপনাকে অজয়বাবু, কোচবিহারে বহু অনুপ্রবেশকারীর এবং অনুপ্রবেশ হওয়ার অভিযোগ বারবার আমরা দেখিয়েছি রিপাবলিক বাংলায়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ও দেখিয়েছি, কেউ সেই সময় প্রপারলি গ্রেফতার হননি, এ রাজ্যের পুলিশ তো অ্যাটলিস্ট করেনি। এবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে, শুভেন্দু অধিকারীর উদ্যোগে এবার পুরো রাজ্যের পরিস্থিতি বদলাচ্ছে, উত্তরবঙ্গেরও বদলাচ্ছে, বলুন স্যার। দেখুন, প্রথমে তো আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে প্রথম এখানে বৈঠক করার জন্য, যে উনি প্রথম মিটিং করলেন উত্তরবঙ্গে এসে। এবং আমরা দেখেছি বিগত দিনে যে সরকার ছিল তারা এত অনুপ্রবেশকারী বারবার করে আমরা বলা সত্ত্বেও তারা কিন্তু যে ফেন্সিং এরিয়াগুলো আছে সেখানে কিন্তু তারা জমি দেয়নি, তারা জমি অধিগ্রহণ করেনি, তারা কেন্দ্র সরকারকে দেয়নি, যার ফলে তারা বারবার এখানে অনুপ্রবেশকারী তারা বারবার এই রাজ্যে তারা আসছিল, অনুপ্রবেশ করছিল। আর এটা ছিল তৃণমূলের ভোট ব্যাংক বলতে গেলে। তো এই জন্য তাদের এক কথা বলতে গেলে সেই সরকারের কোনো সদিচ্ছা ছিল না, যে তারা চাচ্ছিল যে এরা এইভাবে অনুপ্রবেশ চলতে থাকুক এবং তাদের ভোট ব্যাংক এভাবে বেঁচে থাকুক। তো সেই কারণে আমরা দেখেছি বিভিন্ন সময় এই পশ্চিমবঙ্গে আমাদের মাটিতে এসে তারা এই অনুপ্রবেশ করে, তারা আমরা দেখেছি বিভিন্ন সময় যে পাচারকারী, বিভিন্ন সময় আমরা দেখেছি এখানে এসে সেই তারা এখানে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক অপরাধের সঙ্গে যুক্ত হতে এই বিভিন্ন কাজ করে তারা চলে যেত। তারা ওপারেও তাদের ভোট ব্যাংক আছে, ভোটার আছে, ভোটার কার্ড, এপারেও ভোটার কার্ড আছে, একই ভোটার। ঠিক ঠিক, এই ছবি আমরাও দেখিয়েছি রিপাবলিকে। অজয়বাবু, আমার আপনাকে শেষ প্রশ্ন আজকের, আমি প্রশ্ন করছি এইবার দিনহাটা, কুচবিহারের বৃহৎ অংশ, উত্তরবঙ্গের বৃহৎ অংশ এবার সুরক্ষিত হবে দুভাবে, এক হচ্ছে কাঁটাতার, এক হচ্ছে যারা অনুপ্রবেশ ঘটিয়েছে তাদেরকে ডিপোর্ট করা হবে, তাদেরকে অ্যারেস্ট করে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে, যা আইনি প্রক্রিয়া সেগুলো করা হবে। এবং এগুলো কিন্তু বাংলার মানুষ অপেক্ষা করছেন যাতে দ্রুত হয়, তাই জন্যই আপনাদের ঢেলে ঢেলে ভোট দিয়েছেন স্যার, বিজেপিকে এই জন্যই ক্ষমতায় নিয়ে এসেছে বাংলার মানুষ। আপনারা দ্রুত সেই কাজ করবেন এই আশ্বস্ত মানুষকে আপনারা করছেন, তো সেই মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে এবং এই কাজগুলো দ্রুত হোক সেটা চাইছে। অজয়বাবু, দেখুন, 11 দিনের সরকার, আর আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 45 দিনের মধ্যে যেমন জমি অধিগ্রহণ করবেন। পাশাপাশি আজকে যে প্রশাসনিক বৈঠক হলো সেই বৈঠকে পরিষ্কার বলেছেন প্রশাসনকে যে যারা অনুপ্রবেশকারী আছে এ রাজ্যে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতা তাদেরকে নিয়ে আসতে হবে, যাতে কোনো অনুপ্রবেশকারী এ রাজ্যে আর থাকতে না পারে। আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারী সব পরিষ্কার হয়ে যাবে। ঠিক, গোলটা হচ্ছে জিরো অনুপ্রবেশকারী, মানে একটাও অনুপ্রবেশকারী থাকবে না। অনেক ধন্যবাদ অজয় বাবু। ডক্টর সুকান্ত ঘোষ আমার সঙ্গে রয়েছেন, অধ্যাপক, তিনি উত্তরবঙ্গ থেকে যোগ দিচ্ছেন। সুকান্ত বাবু, আপনি উত্তরবঙ্গের চিত্রটা এতদিন কি ছিল, এখন কি হয়েছে, আর ভবিষ্যতে কি হবে বলে মনে হচ্ছে? আজকের একের পর এক ঘোষণা, একের পর এক সিদ্ধান্ত, উত্তরবঙ্গে যাওয়া মুখ্যমন্ত্রীর, সেখানে গিয়ে বৈঠক করা, নবান্নে এসে বৈঠক করা, জমি হস্তান্তর করা এবং যারা অনুপ্রবেশকারী তাদের তাড়ানোর এই গোটা পরিকল্পনা, আপনার প্রতিক্রিয়া? দেখুন, জলপাইগুড়ি, দার্জিলিং এবং তুমি দেখবে আলিপুরদুয়ারে যে হারে প্রতিটা জায়গায় বিজেপি যেভাবে ভোট পেয়েছে, এর কারণ হচ্ছে কিন্তু অনেকগুলো। যেমন ত্রিফলা দুর্নীতি, একসময় আমরা দেখেছি সিন্ডিকেট রাজ, চা বাগানের জমি বা অন্য বাইরের কাউকে মাফিয়াদের দিয়ে দেয়া, চা সুন্দরীর নামে কোন রকম বাসস্থান তৈরি না করা, চায়ের অবমূল্যায়ন ঘটানো এবং চা শিল্পের যে কর্মচারী তাদেরকে ন্যায্য মজুরি না দেয়া এবং অনুপ্রবেশ। কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বিষয়।
চিকেন নেক রয়েছে, এবং এই জায়গা থেকে যে কোনো ভাবে ভারত বিরোধী কাজ করা যেতে পারে। গুলশান কলোনির মতো ব্যাঙের ছাতা এখানেও রয়েছে, এবং সেগুলো কিন্তু কোচবিহার সহ উত্তরবঙ্গের যে বর্ডার এরিয়া খুব গুরুত্বপূর্ণ এরিয়া, যেখানে গরু পাচার থেকে শুরু করে স্মাগলিং থেকে শুরু করে উত্তর দিনাজপুরে রয়েছে। আমি এই কারণেই বলছি, যেখানে জামাতের একজন নেতা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আপনি দরকার করলে বাংলা নিয়ে নতুন একটা রাষ্ট্র গঠন করুন, তাহলে তোমার বোঝা উচিত কোথায় ইন্ধনটা ছিল। এবং উত্তরবঙ্গে নন ফাংশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যার নাম উত্তরকন্যা এতদিন ছিল, এবং ওখানে ডেপুটেশন দিতে গিয়ে বিজেপি কর্মীরা মার খেয়েছে। সুতরাং উত্তরকন্যাকে খালি রেখে এবং শুধুমাত্র ঘুরতে আসার জায়গা তৈরি করা, কিন্তু ট্যুরিজম শিল্পকেও সেই জায়গায় তৃণমূল কংগ্রেস নিয়ে যেতে পারেনি। পৌরসভা, মাল পৌরসভার দুর্নীতি সহ বিভিন্ন পৌরসভা রয়েছে, জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতি সকলের সামনে রয়েছে। এবং তুমি দেখেছো কয়েকটা জায়গায় উত্তরবঙ্গের যেখানে বলা হয়েছিল ফিল্ম সিটি হবে, যেখানে সেই ফিল্ম সিটি আজও অধরা, আজও হয়নি। শুধু উত্তরবঙ্গের মানুষ অনেক বেশি আশা করে আছে, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপি সরকার, তারা কিন্তু বলেছে যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ উত্তরবঙ্গের মানুষকে তার ন্যায্য দাবিগুলোকে দেবার জন্য। সেই জায়গা থেকে মানুষ খুব খুশি কিশোর হয়, আমরা অনেক খুশি। সবের মূলে হচ্ছে সুরক্ষিত থাকা, বেঁচে থাকা। কেউ গুলি করে দিয়ে যাচ্ছে কিনা আমাকে এবং বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছে কিনা, কিংবা গোটা রাজ্যটা জঙ্গিদের এবং অনুপ্রবেশকারীদের আঁকড়া হচ্ছে কিনা, রোহিঙ্গাদের আঁকড়া হচ্ছে কিনা সেটা সুনিশ্চিত করা, সেটা এবার সুনিশ্চিত হলো। একদম একদম, এবং শুধুমাত্র সুনিশ্চিত না, এটা তোমার মাথায় রাখতে হবে উত্তরবঙ্গের মানুষের যে ধরনের, এই যে শুভেন্দু অধিকারী যখন কোচবিহারে এসেছিলেন, বিভিন্ন ভাবে তাকে আঘাত হানা হয়েছিল, সেখানে বিশেষ সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি ছিল, এবং এই যে অ্যাপেসমেন্ট, এটা কিন্তু কোচবিহার সহ উত্তরবঙ্গের মানুষ বহুদিন থেকে ভোগ করেছে। এবং রোহিঙ্গা সহ যে বিষয়গুলো তুমি বলছো, এরাই তো ভোট দিয়েছিল, সে কারণেই তো আজকে এসআইআর এর ফলে তারা না থাকাতে তৃণমূল কংগ্রেসে আজকে বিপর্যয় হয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসকেও দিয়েছিল ভোট, কিন্তু উত্তরবঙ্গের মানুষের নিরাপত্তা, উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন, সেই জায়গাগুলোতে পিছিয়ে। এখন আমরা এইমস এর কথা শুনছি, এখন আমরা আইআইটির কথা শুনছি, কেন শুনছি এতদিন পর? এতদিন পর কেন? সুকান্ত বাবু, আমি আবার আসছি, আমি একটা বক্তব্য শোনাতে চাই মুখ্যমন্ত্রীর, তারপর আমি আবার আসছি প্রত্যেকের কাছে। চিকেন স্নেক নিয়ে কথা হচ্ছিল, সেই চিকেন স্নেক নিয়ে আমি প্রশ্ন করব। আমার সঙ্গে কর্নেল স্যারও রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যারা অনুপ্রবেশকারী তাদেরকে অ্যারেস্ট করা হবে, ডিপোর্ট করা হবে। সিম্পল ল, একদম সিম্পল। অনুপ্রবেশকারী যদি হয় অ্যারেস্ট করা হবে, ডিপোর্ট করা হবে, ফেরত পাঠিয়ে দেওয়া হবে। কোনো প্রশ্ন নেই, কোনো কমপ্লিকেশন নেই, কোনো ঘোটালা নেই এর মধ্যে। এতদিন ঘোটালা ছিল, এতদিন এদের রেখে দেওয়া হতো। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন, এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স।
তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। আমি যাব, আমার সঙ্গে কর্নেল কুণাল ভট্টাচার্য রয়েছেন, আরো একবার যাই। স্যার, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন, এই আইনগুলো ছিল, ডিপোর্ট করার ব্যবস্থা ছিল, তাদেরকে জামাই আদর করে রাজ্যে রেখে দেওয়া হয়েছে। চিকেন স্নেক নিয়ে এর আগে সরকারের চিন্তা ছিল না, এবার চিকেন স্নেকে অ্যাডিশনাল ডিপ্লয়মেন্ট হচ্ছে, জমি হস্তান্তর হচ্ছে এবং প্রপার ডিপ্লয়মেন্ট করে সেই জায়গাটা কিভাবে সুরক্ষিত রাখা যায় সেটা দেখা হচ্ছে। ওই চিকেন স্নেক কেটে গেলে গোটা উত্তর পূর্ব ভারত, গোটা নর্থ ইস্টার্ন এরিয়া আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ ছিল না। এবার সরকার চিন্তা করছে, টু লেট, বাট এই মুহূর্তে যে সরকার যেটা করছে সেটা যথেষ্ট তো? বলুন স্যার। চিকেন নেক ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের যে সার্জিল আহমেদ তিনি বলেছিলেন যে চিকেন নেক কেটে দেব আমরা, দিল্লির একজন স্টুডেন্ট, সে এখন সার্জিল আহমেদ এখন জেলে আছে, অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। আমাদের 7খানা যে সেভেন সিস্টার সেটাকে কেটে দেওয়া যাবে। 22 থেকে 27 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে নেপাল এবং বাংলাদেশের মধ্যে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তার মধ্যে আমাদের ট্রেন লাইন গেছে শিলিগুড়ি পর্যন্ত এবং আমাদের NH-17 যেটা কলকাতা থেকে যাচ্ছে এবং বিহার থেকেও আসছে, সেই রাস্তা তার উপরে আমরা সবাই জানি। তবে আমি আপনাদের দর্শকদের সান্ত্বনা দিচ্ছি বা বলতে চাইছি যে এটা ইন্ডিয়ান আর্মি অ্যাসিওর করছি যে ইন্ডিয়ান আর্মি জানে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ চিকেন নেক এবং তাকে নিরাপদ রাখার জন্যে শিলিগুড়িতে একটা কোর হেডকোয়ার্টার আছে, 33 কোর হেডকোয়ার্টার ইন শিলিগুড়ি। তার 3টে ডিভিশন আছে, এয়ারপোর্ট আছে, আর্মার্ড রেজিমেন্ট আছে, আর্টিলারি গানস আছে। মানে আমরা জানি, এটা নয় যে আমরা জানি না ইম্পর্টেন্স অফ চিকেন নেক, এবং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফেন্ডেড, মানে সবচেয়ে সুরক্ষিত জায়গা ভারতের মধ্যে আমাদের চিকেন নেক। সুতরাং আমরা এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে চিকেন নেক কেটে দিলে আমরা সব গেলাম। কিন্তু ওর মধ্যে একখানা ক্যান্টনমেন্ট ওই চিকেন নেকের মধ্যে নকশালবাড়ির এলাকার দক্ষিণ দিকে সেই জায়গাটা করা হচ্ছে। একটা ক্যান্টনমেন্ট বানানোর জন্য জমি চাওয়া হয়েছিল, সেই জমিটা পুরাতন পশ্চিমবঙ্গ সরকার দিতে চায়নি। এখন সেই জমিটা দেওয়া হচ্ছে এবং ওখানে একটা ফিজিক্যালি একটা ক্যান্টনমেন্ট থাকবে। কারণ আগের চেয়ে সিকিউরিটিটা অনেকটা বাড়ানো হচ্ছে, যদিও সিকিউর ছিল আপনি বলছেন, কিন্তু আগের সরকার সক্রিয় ছিল না, এই সরকার সক্রিয় হচ্ছে। চিকেন স্নেক অর্থে কি, আমি দর্শকদের দ্রুত একবার বলি, শিলিগুড়ির কাছে যে করিডোরটা রয়েছে সেই করিডোরটা যে ব্রেথটা মানে চওড়াটা সেটা খুব সরু, সেই জায়গাটা যদি কাট করা যায় তাহলে বাকি শিলিগুড়ির পরে যে উত্তর পূর্বের অংশের দিকে চলে যাচ্ছে রাস্তাগুলো, ওগুলো যদি কাট করা যায় তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হবে, যেটা এর আগের সরকারের চিন্তার বিষয় ছিল না। সন্ময় দা, এই সরকার চিন্তা করছে। 30 সেকেন্ড। আমি খুব স্পিডে একটা কথা বলবো, সেটা হচ্ছে স্যারও জানেন, সেটা হচ্ছে এই বাংলাদেশের সংকটের সময়, সেই সময় চীনকে একটা নির্দিষ্ট এরিয়াতে এয়ারপোর্ট করার জন্য জায়গা দিয়েছিল বাংলাদেশ, ইফ ইউ রিমেম্বার। আমার এক্স্যাক্ট লোকেশনটা মনে পড়ছে না, সেখানে তারা লোকেশনে দিয়েছিল জায়গা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখো, আজকে পশ্চিমবঙ্গের মাটিতে চেঞ্জ অফ গভর্নেন্সের জন্য সব থেকে বেশি কিন্তু বিপদে পড়লো চীন, পাকিস্তান, বাংলাদেশ। তার কারণ চিকেন নেকটাকে কেটে দেওয়ার যে স্বপ্ন তারা দেখেছিল, যার জন্য তারা এয়ারপোর্ট পর্যন্ত তৈরি করেছিল, সেখানে আজকে লালমনিরহাট এখন এমন একটা সরকার এলো যে সরকার আলটিমেটলি ইন্টারনাল সাপোর্টটা কিন্তু মিলিটারিকে দিতে পারবে। যে কোনো রাষ্ট্রের সিকিউরিটি কিন্তু ডিপেন্ড করে এক্সটার্নাল ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে সামনে যারা মিলিটারি ফোর্স কাজ করে,
পেছনে ব্যাকআপ সাপোর্ট যদি রাজ্য প্রশাসন না থাকে তাহলে সমস্যা হয়, যেটা রাজস্থান থেকে, গুজরাট থেকে, পাঞ্জাব সমস্ত ক্ষেত্রে সেই সাপোর্টটা পায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা পেত না, ফলে পশ্চিমবঙ্গে ইনসিকিউরিটিটা হয়েছে। আমি একটা শেষ কথা বলবো, আচ্ছা 50 কিলোমিটার এরিয়া ডমিনেশনের যখন আইনটা এতে সংসদে আনা হয়েছিল তখন আমরা দেখেছিলাম অপর্ণা সেন প্রেস কনফারেন্স করে এর থেকে প্রেস ক্লাব থেকে বিরোধিতা করেছিলেন। আজকে তারা কোথায় আমি বলছি, এই প্রশ্ন আমার রয়েছে। আমি হিরণময় মহারাজ এবং ডক্টর সুকান্ত ছোট করে, আমার সময় খুব কম। হিরণময় মহারাজ 30 সেকেন্ড। হিন্দুরা প্রবলভাবে অসুরক্ষিত ছিল, অ্যাটাকড হয়েছিল কোচবিহারে, দিনহাটায়, মালদায়, আপনার উপরে অ্যাটাক হয়েছে বিভিন্ন জায়গায়, এবার হিন্দুরা সুরক্ষিত, আপনার বার্তা 30 সেকেন্ডস। এবার হিন্দুরা সুরক্ষিত, শুধু সুরক্ষিত নয়, তারা সম্পূর্ণভাবে একটা উন্নতির পথ দেখতে পাচ্ছেন, যে উন্নতির পথ ইতিপূর্বে দেখা যায় নাই। ইতিপূর্বে যে সমস্যা ছিল, আমাদের পাকিস্তানে যদি কোনো ভারতীয় মনোভাব খুঁজে পাওয়ার চেষ্টা করে তাহলে আপনারা কখনো পেতেন না, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে এমন পাকিস্তানি মনোভাবাপন্ন মানুষ আছে, এখনো তাদেরকে খুঁজে বের করবেন। আমি জানি, আমরা বিশ্বাস রাখি যে বর্তমান যে সরকার তারা এই লোকদের খুঁজে খুঁজে বার করবে, ভারত বিরোধী, ভারতে থাকা মানুষ, পশ্চিমবঙ্গে থাকা মানুষ, তাদেরকে খুঁজে বার করবে। আর এই সম্পূর্ণভাবে আমরা সকলেই সুরক্ষিত থাকবো, আমরা সেই উন্নতির পথ দেখতে পাচ্ছি, আমরা সেই পথে ডক্টর সুকান্ত ঘোষের কাছে যাওয়ার আগে আমি 10 সেকেন্ডসে কর্নেলের কাছে আসবো। কর্নেল কিছু একটা বলতে চাইছেন, একদম ছোট্ট করে, আবার সত্যি সময় নেই। এইটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, আমি জানি না ছবিতে দেখা যাচ্ছে কিনা। এখানতে আমরা এই যে চিকেন নেক শিলিগুড়ি করিডোরটাকে কাউন্টার করার জন্য আমরা হিলি বলে একটা জায়গা আছে, সেইখান থেকে দিনহাটা পর্যন্ত একটা জায়গা, সেই জায়গাটা যদি আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের এই জায়গাটা ঠিক পাল্টা এই ব্যবস্থা নেওয়া যেতে পারে। ডক্টর সুকান্ত ঘোষ একদম 10 সেকেন্ডসে কনক্লুডিং কমেন্ট। দেখো বিশাল, মিনি পাকিস্তান যেগুলো হয়েছিল সেগুলোর মূলে কুঠারাঘাত করা হলো, এবং অনুপ্রবেশকারী, সবচেয়ে বড় কথা সিএ বাদে যে বাকি যে অনুপ্রবেশকারী তাদের কিন্তু কোনো জায়গা এখনো হবে না। আর উত্তরবঙ্গ যেহেতু এই আবারও বললাম চিকেন নেক শুধু নয়, বিভিন্ন ভাবে বিপর্যয় নেমে আসতেই পারে উত্তরবঙ্গে, কারণ অনুপ্রবেশকারীর সংখ্যা এত বেশি। কোচবিহার, জলপাইগুড়ি তুমি এলেই বুঝতে পারবে, এই শীতলকুচি, সীতাই, এই সকল জায়গায় যেখানে গরু পাচার থেকে শুরু করে সবকিছু হতো। সুতরাং সেই জায়গাগুলোতে তারা ভোটার হিসেবে সব অধিকার পেত, সেটা তো বন্ধ হয়ে যাচ্ছে কি চলায়। হিন্দুদের কিন্তু জাগরণ আরো বেশ, জাগরণ বলছি না, হিন্দুরা জাগরিতই, কিন্তু তারা সেই জায়গাটা পাবে, তাদের যে অধিকার, সেই অধিকারটা ফিরে পেল শুভেন্দু অধিকারী তথা এই বিজেপি সরকারের, এই রাজ্য সরকারের হাত ধরে বলে আমি মনে করি। আমার সময় একদম শেষ। আমি এইটুকু জানাতে চাই কিশলয় অগ্নিবাণের দর্শকদের যে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন প্রতিনিয়ত বিএসএফ এর সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হবে সিকিউরিটি সিচুয়েশন অ্যাসেস করার জন্য, যেটা এর আগে হতো না। উল্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন বিএসএফ কে দেখলে হাতা খুন্তি নিয়ে তেড়ে যাও। এটা হচ্ছে ডিফারেন্স, এক একটা ভোটের ডিফারেন্স, এক একটা ভোটের এফেক্ট। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো কি ছিল আর কি হলো? বুঝতে পারছেন তো এমন একটা সরকার ছিল যে সরকারকে বা যে সরকারের মাথাকে জসিমউদ্দিন রহমানির মতো জঙ্গি বলতো যে আপনি আসুন আমরা একসাথে স্বাধীন পশ্চিমবঙ্গ বানাই। আপনি বুঝতে পারছেন তো? এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেই ছবিটা হচ্ছে জমি হস্তান্তরের। এই ছবিটা 15 বছরে দেখা যেতে পারতো। বিএসএফকে জমি হস্তান্তর করছে রাজ্য সরকার কাঁটাতার দেওয়ার জন্য, কিন্তু করেনি। শুভেন্দু অধিকারীর সরকার 12 দিনে সেই কাজ করলো, 10 দিনে সেই কাজ করলো যদি হিসেব করেন। কিন্তু কথা হচ্ছে আগে সরকারের কেন ইচ্ছা ছিল না? তার কারণ আগে সরকারের ভোট ব্যাংকটাই ছিল এই অনুপ্রবেশকারী জঙ্গি রোহিঙ্গারা। শুভেন্দু অধিকারী সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেই আশ্বাস দিয়েছে এবং কাঁটাতার খুব শীঘ্রই হবে। ছোট্ট বিরতির পর ফিরছি। ব্রেকিং নিউজ নিয়ে দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
ব্রেকিং নিউজ, ভাঙার পথে হালিশহর পুরসভা। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ, হালিশহর পুরসভার কাউন্সিলরদের গণ ইস্তফা। 16 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিলেন হালিশহর পুরসভা থেকে। কিশলয়ের অগ্নিবাণের বিগ ব্রেকিং, ব্যারাকপুর মহকুমা শাসক অফিসে ইস্তফা দিলেন 16 জন তৃণমূল কাউন্সিলর। 23টি ওয়ার্ড নিয়ে হালিশহর পুরসভা গঠিত, এর মধ্যে 16 জন কাউন্সিলরের ইস্তফা। সেই ছবি দেখাচ্ছি, ইস্তফা দিয়ে বেরোচ্ছেন কাউন্সিলররা। তৃণমূলের কাউন্সিলররা একের পর এক ইস্তফা দিলেন হালিশহরে কিশলয়ের অগ্নিবাণের বিগ ব্রেকিং। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।